মোনালিসা ও মুক্তির চক্রান্ত ধরে বিহানের সামনে টানতে টানতে নিয়ে এলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস মুক্তির চক্রান্ত ধরতে মুক্তির গাড়িতে কিছু ক্যামেরা ফিট করে দেয় আর বলতে থাকে, এই ক্যামেরার মাধ্যমেই তোমার তোমার সকল কুকর্ম আমি ধরবো। তুমি তুমি কি ভেবেছো? এদিকে এদিকে দেখা যায় মুক্তি সেনাপতিকে বলতে থাকে, আমাদের আমাদের যে করেই হোক এই সবকিছু সব প্রমাণ লোপাট করতে হবে, তা না হলে কিন্তু আমরা ফেঁসে যাব। কারণ অফিসার বলে গেছে কিছু প্রমাণ নাকি একজন ব্লগারের কাছে আছে, সেগুলো যদি ওদের হাতে আসে তবে কিন্তু আমরা ধরা পড়ে যাব। তখন সেনাপতি বলতে থাকে, এতটা ভয় পেও না মা, আমরা তো কালো হুডি পরেছিলাম, মাস্ক পরেছিলাম। যদি সেখানে ফুটেজে কিছু আসে তারপরেও তো আমাদের চিনতে পারবে না, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, সত্যি সত্যি এমন হবে? যদি কোনো ঝামেলা হয়ে যায় তখন কি হবে? তখন সেনাপতি বলতে থাকে, তুমি আর মা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করো। এরকম এরকম চিন্তা ভাবনা করতে থাকলে আমরা তো অবশ্যই ফেঁসে যাব, তাই না? এদিকে কম্পাস বলতে থাকে, তুমি কি ভেবেছো মুক্তি মাসি আমাকে সঙ্গে নিয়ে সে গাড়ি থেকে নেমে দিয়ে তুমি তোমার পার্সোনাল কথা বলবে? আমি সেগুলোও শুনে নিতে পারবো। কোনো কোনো সমস্যা নেই। তুমি এই গাড়িতে কার সঙ্গে কোথায় যাচ্ছ তার নারী নক্ষত্র সবকিছুই আমি জেনে যাব। এমন ডিভাইস এখানে লাগিয়ে দিয়েছি। তোমার তোমার খেলা শেষ মুক্তি মাসি, অনেক খেলা খেলেছো। এবার এবার তো তোমাকে একটু না একটু একটু সবার সামনে আসতে হবে, সবার সামনে একটু তোমাকে শাস্তি পেতে হবে। এরপরে এদিকে এদিকে দেখা যায় সেনাপতি মুক্তিকে বলতে থাকে, মা তুমি কিন্তু ঘাবড়াবে না। তুমি যদি এভাবে ঘাবড়ে যাও তবে সত্যিই কিন্তু কম্পাস আমাদের আমাদের এক্সপোজ করে দিতে পারবে। কম্পাস যেহেতু নেই, কিন্তু ওই অফিসার কিন্তু আমাদের এক্সপোজ করে দেবে। তখন তখন দেখা যায় কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি। এদিকে এদিকে কম্পাস নিজের নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কম্পাস ক্রমশ ক্রমশ ভেতরে বাইরে সব জায়গায় ক্যামেরা ফিট করছে আর বলছে, এই ক্যামেরার মাধ্যমেই তোমাদের তোমাদের চক্রান্ত ধরবো। এদিকে মুক্তি বলতে থাকে, সত্যি আমার এবার খুব ভয় লাগছে। যদি যদি কোনোভাবে অফিসার সবকিছু পেয়ে যায়, সকল এভিডেন্স হাতে পায়, তবে এবার আর আমাদের কোনো মুক্তি নেই। আমাদের আমাদের কোনো মুক্তি নেই। তখন তখন মোনালিসা বলতে থাকে, মুক্তি মাসি কথাটা কথাটা মাথায় রেখো। এবার কিন্তু কম্পাসের মৃত্যুর জন্য আমরা দায়ী নয়। কম্পাসের মৃত্যু সঙ্গে শিবু কাকার মৃত্যুর জন্যও কিন্তু আমরাই দায়ী। শিবু কাকাকেও কিন্তু আমরাই মেরেছি। তাই তাই এটার জন্য যদি ধরা পড়ে যায় এবার আর আমাদের বাঁচার কোনো চান্স নেই। তখন তখন মুক্তি বলতে থাকে, আমিও তো সেটাই ভাবছি যে দুটো খুনের দুটো মার্ডারের কেসে যদি আমাদের ফাঁসিয়ে দেওয়া হয় তবে আর আমাদের কোনো রক্ষা থাকবে না। এরপরে দেখা যায় তখন তখন মুক্তি বলতে থাকে, সেনাপতি তুই কিছু একটা কর। ওই পুলিশ অফিসারের আগে তুই ব্লগারের কাছে পৌঁছে যা আর ও থেকে সকল ফুটেজ গুলো নিজের কাছে নিয়ে নে, নিজের আয়ত্তে নিয়ে নে। এদিকে দেখা যায় মুক্তির কথাগুলো সবকিছু শুনে ফেলে কম্পাস আর সেখানে সেখানে আড়ালে লুকিয়ে থেকে সবকিছু শুনতে থাকে। আর মুক্তি ও সেনাপতি দুজনে দুজনে কি কি বলছে সবকিছু শুনে কম্পাস বলতে থাকে, এবার তোমাদের মুখোশ খুলবো আমি। তোমরা তোমরা কি ভেবেছো বারবার বারবার এভাবে পার পেয়ে যাবে? কিছুতেই না, কিছুতেই পার পাবে না। এদিকে দেখা যায় অফিসারও বসে আছে। তখনই তখনই কম্পাস ফোন করে বলতে থাকে, অফিসার আপনারা এই এই জায়গায় একটা ক্যাফে আছে, সেখানে চলে আসুন। আমি ওখানেই আছি। ওখানে মুক্তিবাসু, সেনাপতি ও মোনালিসা তিনজনে মিলে প্ল্যান করছে আগে ব্লগারের কাছে পৌঁছে যাওয়া। তাই আপনি তাড়াতাড়ি চলে আসুন, এখানে ওদের মুখোশ খুলবো। এদিকে দেখা যায় মোনালিসা মুক্তি সেনাপতি ভয় পেতে থাকে, কি করে সকল প্রমাণ লোপাট করবে। আর এদিকে অফিসারকে ফোন করে কম্পাস হাসতে থাকে আর অফিসারও বলতে থাকে, আজকে আজকে মুক্তিবাসের খেলা শেষ করব আমি। আমি আসছি কম্পাস, তুমি চিন্তা করো না। আমি সময় মতো পৌঁছে যাব। এরপরে দেখা যায় অফিসার এসে মুক্তির সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার মুক্তিবাসু, আপনার এত ভয় কিসের? তখনই ঋতুজা সঙ্গে আসে। সবাই সবাই মিলে সঙ্গে এসে বলতে থাকে, কি হয়েছে মুক্তিবাসী, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি ওই ব্লগারের কাছে আগে পৌঁছে সকল ফুটেজ নষ্ট করে দেবে, তার মানে কি? তখন তখন এ কথা শুনে দেখা যায় মুক্তি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কোথায়, আমি তো এমন কিছু বলিনি। তখনই কম্পাস মোনালিসা ও মুক্তির চুলের মুঠি ধরে বলতে থাকে, বিহান স্যার, আমি কম্পাস আর এটা হচ্ছে মুক্তিমাসি আর মোনালিসার চক্রান্ত। ওরা ওরা আমাকে আমাকে এভাবে মেরে ফেলতে চেয়েছিল। ভেবেছিল যে আমি হয়তো মরে যাব। আমাকে মেরে ফেলে ওরা
ওরা শান্তি পাবে। এরপরে এরপরে মোনালিসা বলতে থাকে, সেনাপতি, কম্পাস তো মরে গিয়েছিল, তবে তবে এই লোকটা কম্পাসের মতো কথা কেন বলছে? তখনই কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আমি কম্পাস, তাই আমি এমন কথা বলছি। কম্পাসকে মারা এতটাও সহজ নয়। কম্পাসকে মারবে তোমরা, দুটো তিনটে মাথা মোটা লোকজন? কখনোই না। কম্পাস কম্পাস এতটাও বোকা নয় যে কম্পাসকে এত সহজে মেরে ফেলা যায়। এরপরে কম্পাস কম্পাস সবকিছু মনে করতে থাকে আর বিহানকে বলতে থাকে, আছে কাল রাতে যখন আপনি ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছিলেন, তখন তখন আমি আপনাকে দেখে অনেক কষ্ট পেয়েছিলাম বিহান স্যার। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম যে আপনি কেন নিজের এতটা ক্ষতি করছেন, এভাবে এভাবে কেন ক্ষতি করছেন। আমি সবটা বলে দিতে চেয়েও বলতে পারিনি, কারণ কারণ আমি জানতাম যে আমি যদি আপনাকে সবটা বলে দিই, আপনি আমাকে কিছুতেই আপনার কাছ থেকে দূরে যেতে দেবেন না। তখন তখন শত্রুরা সবকিছু বুঝে যাবে আর আমারও খেলাটা আমি খেলতে পারবো না, আমি ওদের মুখোশ খুলতে পারবো না। তার কারণে আমি আপনাকে কিচ্ছু বলিনি। এরপরে আপনার নেশা কাটানোর জন্য আপনাকে আমি লেবু শরবত করে দিই, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি লেবুর শরবত গুলো খান আর বলতে থাকেন, কম্পাস কম্পাস ফিরে আসবে তো? দেখুন, আপনার কম্পাস আপনারই আছে, আপনার কম্পাস ফিরে এসেছে। আপনার কম্পাসকে কেউ কেউ কেড়ে নিতে পারবে না আপনার থেকে। তখন তখন বিহান বলতে থাকে, তুমি তুমি সত্যি বলছো কম্পাস? তুমি ফিরে এসেছো? তখন তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বিহান স্যার, এখন লেবুর শরবতটা খেয়ে নিন। এবার এবার আমি ফিরে এসেছি। এরপরে বিহান বলতে থাকে, তুমি তুমি যে গিয়ে চলে গিয়েছিলে, আমি কতটা যে কষ্ট পেয়েছি সেটা সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপরে কম্পাস বলতে থাকে, আমি সবটা বলি, তারপরে আপনি নিজের নিজের আবেগগুলো বলবেন। এরপরে আপনি চলে যান। আর আমি তখনই খেয়াল করি মুক্তিমাসি এত রাতে কোথাও একটা বেরোচ্ছে। তখনই আমার ঘাবলা লেগে যায় আর বলতে থাকে, মনে হতে থাকে, মুক্তিমাসি এত রাতে কোথায় যাচ্ছে? আমাকে মুক্তিমাসির পিছু করতে হবে আর মুক্তিমাসির সঙ্গে যেতে হবে, কারণ কারণ মুক্তিমাসি এত রাতে এভাবে চোরের মতো যাচ্ছে, তার মানে উনি কোনো কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর আমাকে আমাকে সেটা দেখতে হবে, উনি কার সঙ্গে কি ব্যাপারে দেখা করতে যাচ্ছে। এরপরে আমি দেখি মুক্তিমাসি বারবার বারবার চারপাশটা দেখতে থাকে আর আর চোরের মতো আস্তে আস্তে পা গুটি গুটি করে নিচে নামতে থাকে আর সেখান থেকে বেরোনোর জন্য নিচে চলে যায়। আমিও সেম কাজই করি, মুক্তিমাসির পিছু পিছু যাই আর দেখি মুক্তিমাসি কি করে। এরপরে মুক্তিমাসি বাড়ির দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি তখন বলি যে, মুক্তিমাসি যেহেতু চলে গেছে, আমাকেও যেতে হবে, সময় নষ্ট করলে চলবে না। এরপরে আমি মুক্তিমাসির পিছু পিছু একটি ক্যাফেতে যাই। সেখানে গিয়ে দেখতে পাই মুক্তিমাসি কারোর সঙ্গে একটা কথা বলছে। বসে বসে কথা বলায় আমি দূরে থাকায় আমি কাউকে দেখতেও পাচ্ছিলাম না, শুনতেও পাচ্ছিলাম না। এরপরে আমি ভেবেছিলাম কাছে কি আমার দেখা উচিত যে ওখানে ওখানে কে বসে আছে। এরপরে আমি তখন আস্তে আস্তে কাছে যাবার চেষ্টা করি। এদিকে এদিকে দেখা যায় সেখানে অভিজ্ঞান দত্ত ও মুক্তিমাসি দুজনে কথা বলছে। অভিজ্ঞান দত্তকে মুক্তিমাসি বলছে যে, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেভাবেই হয়েছে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি 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 ভেবেছিলাম আপনারা পারবেন না, কিন্তু একটা কথা বলুন তো, আপনি আর সেনাপতি তো কাজটা সেরে ফেলতে পারতেন, তবে মোনালিসাকে কেন এসবের মধ্যে যুক্ত করলেন? তখন মুক্তিমাসি বলতে থাকে, আসলে মোনালিসার তো কম্পাসের উপর অনেক রাগ, ও তো রিভেঞ্জ নিতে চেয়েছিল। ওকে ওকে একটু সঙ্গে নিয়েছি, ও যাতে নিজের নিজের আশাটা পূরণ করতে পারে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ তাই বলে আমার নাতনিটা একটু একটু অন্যরকম, ওকে নিয়ে গেছেন, ও তো ট্রমাটাইজড হয়ে যাবে। ও যদি ঘাবড়ে গিয়ে সবটা বলে দেয়, তখন তো আপনারা ফেঁসে যাবেন, সঙ্গে সঙ্গে আমার নাতনিও ফাঁসবে, আমিও ফাঁসবো। আর তখনই মুক্তিমাসি বলে ওঠে, আপনার আপনার ভুল হচ্ছে, ও এই ঘটনা থেকে একটু ম্যাচুরেট হয়ে উঠবে, এর কারণেই ওকে আর আমি নিয়ে গেছি। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা ঘরে এসে কম্পাসকে খুঁজতে থাকে। মোনালিসা ভয় পেতে থাকে যে কম্পাসের আত্মা কোনো জায়গায় এসে বসে আছে কিনা। এরপরে পুরো ঘর খুঁজতে থাকে মোনালিসা আর ভয় পেতে থাকে, কারণ কারণ এর আগে ওনাকে স্বপ্ন দেখেছে, আমি ওর স্বপ্নে গিয়ে ওকে ওকে হুমকি দিয়েছি, কারণ কারণ মনে তো একটু ক্ষোভ আছে, তাই না? ও তো আমাকে মারতে মারতে চেয়েছিল, সেই ভয়ে এমনটা করছিল। ঠিক তখনই কাকিমুনি এসে বলতে থাকে, কি হয়েছে মোনালিসা, তুই এরকম করছিস কেন? তুই কি কোনোভাবে ভয় পাচ্ছিস? তখন মোনালিসা বলতে থাকে, না মা, আমি ভয় পাবো কেন? কোথায় ভয় পাচ্ছি আমি? আসলে খুঁজছিলাম ঘরে কোনো পোকামাকড় আছে কিনা, সেগুলোই দেখছিলাম। তখন তখন শ্রেষ্ঠা বলতে থাকে,
এসব কি বলছিস? আমাদের ঘরে আবার কবে থেকে পোকামাকড় আসা ধরলো রে? তুই তুই কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছিস? তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, না আমি কেন ভয় পাবো মা, তুমি এসব কি বলছো? তখন তখন সৃষ্টা বলতে থাকে, আচ্ছা তোকে একটা কথা বলি, কম্পাসের এসবের পেছনে তুই কোনোভাবে দায়ী নয় তো, কোনোভাবে জড়িত নেই তো? তখন তখন মোনালিসা মোনালিসা বলতে থাকে, না মা তুমি এসব কি বলছো, আমি আমি ছোট থেকে কম্পাসের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে থেকেছি, আমি ওকে যতই ঘৃণা করি ওর জন্য কিছুটা হলেও তো আমার মনে কষ্ট আছে তাই না? তার কারণে আমার একটু কষ্ট হচ্ছে এখানে। এখানে তুমি এসব কথা কিভাবে বলছো? তখন এদিকে এদিকে দেখা যায় মুক্তি ও অভিকেন দত্ত দুজনেই কথা বলছে। তখন অভিকেন দত্ত বলতে থাকে, এবার এবার আমাদের আমাদের সবটা শেষ করে দিতে হবে, একে একে চৌধুরী বাড়ির সবাইকে সবাইকে সরিয়ে ফেলতে হবে। এখন কম্পাসকে সরিয়েছেন, এরপরে নেক্সট টার্গেট ঋতুজা। এ কথা শুনে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি আমি ঋতুজার ব্যবস্থাও করে নেব। তখন তখন অভিকেন দত্ত বলতে থাকে, ঋতুজার ব্যবস্থা এর আগেও তো করতে চেয়েছেন, করতে কি পেরেছেন? তখন তখন মুক্তি বলে ওঠে, এবার আর আমি কাঁচা কাজ করব না, এবার এবার একদম একদম পাকা কাজ করে ফেলবো। ঋতুজা চৌধুরীকে অবশ্যই আমি সরিয়ে দেব। এদিকে এদিকে মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, মা তুমিও শেষমেশ আমাকে ভুল বুঝলে, আমি জানতাম তুমি তুমি এরকম কিছু বলবে, কিন্তু কিন্তু তুমি আমাকে এতটাই খারাপ ভাবো যে আমি কম্পাসকে মারতে চাইবো, কম্পাসকে মেরে ফেলবো? তখন তখন শ্রেষ্ঠা বলতে থাকে, তুই তুই তোকে তোকে আমি এই কথাটা বলেছি কারণ এর আগে যতবার কম্পাসের সঙ্গে যে ঘটনায় ঘটুক সেটার সঙ্গে তুই আর তোর দাদু জড়িত ছিলি, তার কারণেই বলেছি। এবারও কি সেভাবে কোনোভাবে কোনো সূত্রে তুই জুড়ে আছিস? তখন তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ মা, এভাবে এভাবে আমাকে আমাকে অপমান করো না প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তখন তখন শ্রেষ্ঠা বলতে থাকে, আমি চাইবো তুই যাতে এগুলোর সঙ্গে কোনোভাবে জড়িত না থাকিস, আর যদি কোনোভাবে জড়িত থাকিস তবে তবে আমি কি করবো আর কি বলবো আমি বুঝে পাচ্ছি না, আমার কোনো কোনো ধারণা নেই, আমি নিজের উপরে নিজে কোনো কন্ট্রোল রাখতে পারবো না। এদিকে অফিসার ঋতুজাকে বলতে থাকে, এবার এবার আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে, সবকিছু আমাদের খতিয়ে দেখতে হবে। এবার এবার হয়তো বা আমাদের হাতে কোনো প্রমাণ আসতে পারে। এই কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি মাসি। তখনই অফিসার আগে থেকেই জানতো যে আমি জীবিত আছি। অফিসারকে আমি আগে থেকেই সবটা বলে রেখেছিলাম যে আপনি আপনি এভাবে এভাবে কথাগুলো বলবেন, দেখবেন ওরা ওরা নিজেই ধরা দেবে, ওরা ভয় পেয়ে যাবে, আর ওরা কোনো ভাবে কোনো একটা পদক্ষেপ নেবে, সেটা দেখেই আমরা ওদেরকে ধরতে পারবো। আর আমিও তখন সেখানেই ছিলাম, অফিসারকে আমি আড়াল থেকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছিলাম। তখন অফিসারও ঠিক সেভাবে কথাগুলো বলছিল, আর মুক্তি মাসি ঠিক সেই কাজটাই করলো, সে ঠিক সেই ভুলটাই করে বসলো। এরপরে অফিসার বলতে থাকে যে আমরা আমরা ভেবেছিলাম যে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কারণ কারণ আপনাদের বাড়ি থেকে কলেজ অব্দি যে সিসিটিভি ফুটেজ গুলো আছে, যে সিসিটিভি ক্যামেরা গুলো আছে, সবটাই অফ করে দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। আপনাদের কলেজেরও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, এমনকি আপনাদের বাড়িরও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তার মানে এটা পরিকল্পিতভাবেই করা আছে। তাই আমরা এবার ভেবেছিলাম যে আমরা হয়তো বা কম্পাসের হত্যার কোনো রহস্য ভেদ করতে পারবো না। সব প্রমাণ প্রমাণ এমন ভাবে গুছিয়ে লোপাট করা হয়েছে, সেগুলো না থাকলে কি করে আমরা অপরাধীকে ধরবো? কিন্তু একটা মিরাকেল ঘটেছে। কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন তখন অফিসার বলতে থাকে, আসলে আমরা জানতে পেরেছি যখন যখন এই ঘটনাটা ঘটেছিল ঠিক তখন সেখানে একজন ব্লগার ব্লগ করছিলেন। এদিকে বিহান স্যার ঘুমোচ্ছে, আর তখনই বিহান স্যার উঠে পড়ে, আর আমার ছবির দিকে বিহান স্যারের নজর পড়ে, আর আমার ছবির দিকে তাকিয়েই বিহান স্যার অনেক অনেক কষ্ট পায়, আর মনে মনে বলতে থাকে, আমি কম্পাসকে কখনো ক্ষমা করব না। কম্পাস আমাকে কি করে ছেড়ে চলে গেল, আমাকে একবারও বলতে পারলো না বিহান স্যার আমি যাচ্ছি, আর আমাকে আমাকে বললে কি এমন হতো, ও আমাকে আমাকে এভাবে একা করে দিয়ে কি করে যেতে পারে? আমি তো এটা কিছুতেই মেনে নিতে পারবো না। ওকে আমি ভালোবাসি, ওকে আমি কখনো কখনো ছেড়ে দিতে পারবো না। তখন আমি বিহান স্যারের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম মুক্তি মাসের ঘরে একটি ক্যামেরা ফিট করার জন্য। তখন আমি বিহান স্যারের এই কথাগুলো শুনে অনেক কষ্ট পাই, আর সেগুলো শুনে না শোনার ভান করে মুক্তি মাসির ঘরে চলে যায়। সেখানে গিয়ে
সেখানে গিয়ে মুক্তি মাসির ঘরে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে দিই, যেটার মাধ্যমে আমি সবকিছু যাতে জানতে পারি। এরপরে এরপরে দেখা যায় মুক্তি মাসি এদিকে নিচের ঘরে বসে অফিসারের কথাগুলো শুনছে আর ভয় পাচ্ছে। আর এদিকে এদিকে আমিও নিজের কাজটা সেরে ফেলছি। নিজের কাজটা কি করে কমপ্লিট করতে হয় কম্পাস ভৌমিক সেটা খুব ভালো করেই জানি। এদিকে আমি যখন এই সবকিছু করে বেরোচ্ছি, ঠিক তখনই বিহান স্যারের সঙ্গে ধাক্কা লেগে যায় আমার। তখন বিহান স্যার আমাকে দেখে কিছুটা চিনতে পেরেছিলেন, তাই না বিহান স্যার? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ, আমি আমি তোমাকে দেখে কেমন যেন লেগেছিল আমার। আমি তো তোমাকে বারবার বলেছিলাম যে তুমি তুমি কে, তোমার মুখটা কেমন যেন রাতে অন্যরকম লাগলো, এখন অন্যরকম লেগেছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি আমার কম্পাস। এরপরে দেখা যায় আর বিহান স্যার আমাকে বলতে থাকে, তুমি তুমি কে, তুমি কি কাল রাতে আমাকে আমাকে কিছু বলেছিলে, আর এখানে উপরে তুমি কি করছো? তখন আমি ভুলবশত বলে ফেলি, আসলে বাথরুম খোঁজার অজুহাতে আমি এখানে এসেছি। বাথরুমটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমি তো এ বাড়িতে নতুন, তাই তখন এই কথা শুনে বিহান স্যার আমাকে ধরে ফেলে। আর আমি সেখান থেকে কোনোভাবে কথা কাটিয়ে পালিয়ে আসি আর নিচে আসি। আর তখন অফিসারকে ইশারা করি, স্যার সবকিছু কমপ্লিট, আপনি আপনি চিন্তা করবেন না, আপনি ক্রমশ ওনাকে ভয় দেখিয়ে যান, দেখবেন দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে অফিসার আরো বলতে শুরু করে যে এবার ওই ব্লগারের কাছে গিয়ে আমাদের আমাদের ওনার ক্যামেরা থেকে সকল ফুটেজ নিতে হবে। আমরা জানতে পেরেছি যে ব্লগারের ক্যামেরায় সবকিছু ধরা পড়েছে, ব্লগারের ক্যামেরায় সবকিছু উঠে পড়েছে। এ কথা শুনে ক্রমশ ভয় পেতে থাকে মুক্তি মাসি, আর ভয় পেতে থাকে যে কোনোভাবে যদি সত্যি প্রমাণগুলো পুলিশের হাতে চলে আসে, তবে তো এবার তিনজনে ধরা পড়ে যাবে। এরপরে মা বলে ওঠে, তবে তবে আপনারা খুব শীঘ্রই ব্লগারের কাছে যান আর ওনার থেকে ফুটেজগুলো নিন, আর ফুটেজগুলো নিয়ে কে আসলে এই আসল মেন কালপ্রিট সেগুলো ধরে আমাদের আমাদের সামনে নিয়ে আসুন, তাদেরকে আমি নিজ হাতে শাস্তি দেবো। এই কথা শুনে মুক্তিমাসি আরো ভয় পেতে থাকে। মুক্তিমাসি তখন অফিসারকে বলে ওঠে যে, অফিসার, আপনারা কি করে জানলেন যে ব্লগারের ক্যামেরায় সবকিছু উঠেছে? তখন অফিসার বুদ্ধি খাটিয়ে বলে যে, আসলে ওখানকার মানুষজন সবাই আমাদের বলেছে যে ঠিক যে সময় আগুনটা লেগেছিল, যে সময় বিস্ফোরণটা হয়েছিল, ঠিক সে সময় নাকি ওখানে ওখানে ওই কলেজের সামনে ব্লগার গুলো ছিল। তাই তাই ওই কলেজ থেকে যারা বেরিয়েছে, যারা ঢুকেছে, অবশ্যই ব্লগারের ক্যামেরায় উঠেছে সেটা। তাই আমরা নিশ্চিত হচ্ছি যে ব্লগারের কাছ থেকে আমরা সবকিছু পাবো। এরপরে আমি সেখান থেকে বেরিয়ে যাই আর মুক্তি মাসি গাড়ির আর আনাচে কোনাচে সব জায়গায় সিসিটিভি ফুটেজ লাগিয়ে দিই, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিই, আর বলতে থাকি যে যে করেই হোক মুক্তি মাসির চক্রান্ত আমাকে ধরতেই হবে। মুক্তি মাসি কোথায় কি করছে না করছে সবকিছু আমাকে জানতে হবে, তা না হলে ও তো নেক্সট টার্গেট মাকে করেছে। মাকে আমি কিছুতেই শেষ হতে দেব না, মাকে আমি কোনোভাবে মারতে দেব না। ও কি ভেবেছে মাকে এভাবে মেরে ফেলতে পারবে? ঠিক সে সময়ই মুক্তি মাসি আমাকে সঙ্গে নিয়ে সে একটি ল্যাবেতে চলে আসে, এই জায়গায় চলে আসে। আর সেখানে এসে মোনালিসা ও সেনাপতিকে ডাকে। আর আমিও তো নাছোড়বান্দা, আমিও তো সবকিছু আগে থেকে জানতাম, তাই আমি অফিসারকে আগে থেকে জানিয়ে রেখেছিলাম। এদিকে আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিলাম। মুক্তি মাসি মোনালিসা ও সেনাপতির সকল কর্মকর্তা। তখন আমি এগুলো শুনেই বলছিলাম যে এবার তোমাদের মুখের সামনে খুলবো, অফিসার আগে এসে নিন, তারপরে তোমাদের আমি আসল অবস্থা শায়েস্তা করব। এরপরে আমি অফিসারকে ফোন করলে অফিসার সময় মতো এখানে চলে আসে। আর আমি মুক্তি মাসি ও মোনালিসার কর্মকাণ্ড তোমাদেরকেও ফোন করে জানিয়েছিলাম, বিধায় তোমরা চলে এসেছো, তোমাদের সামনে ফাঁস করলাম। এবার মা, তুমি ডিসিশন নাও যে মুক্তি মাসি কি করবে। আর বিহান স্যার, আপনার উপরেই আমি ছেড়ে দিলাম মোনালিসার দায়ভার। আপনি ডিসিশন নেবেন মোনালিসা কি করে। আর মুক্তি মাসি আর সেনাপতির দায়িত্ব দিলাম মায়ের উপরে। তোমরা এখন কি করবে, যেটা করবে সেটাই আমি মাথা পেতে নেব। কারণ আমি চাই যে যারা আমার সঙ্গে এত বড় একটা অন্যায় করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পাক। আমি মোনা ম্যাডামকে অনেকবার সুযোগ দিয়েছি, আর নয়, আর পারবো না সুযোগ দিতে। এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় মুক্তি ও মোনালিসা সেনাপতিকে বলতে থাকে, দেখেছিস সেনাপতি, কিভাবে কম্পাস আমাদের ফাঁসালো? ও জীবিত থেকে মৃত্যু হওয়ার নাটক করলো, আবার আবার কিভাবে একটা গেম সাজিয়ে আমাদের প্ল্যানটাও ধরে ফেললো। তখন মুক্তি বলতে থাকে, সেনাপতি,
এবার কি হবে? এবার আমরা কি করব? কোথায় যাব? কিছুই তো বুঝতে পারছি না। তখন মুক্তি মোনালিসাকে বলতে থাকে, তোমার ভয়ের কারণে আজকে আমাদের এই দশা। তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, কেমন দিলাম মুক্তি মাসি, কেমন দিলাম? তোমরা কি ভেবেছো যে তোমাদের এই মোটা মাথার প্ল্যানে আমাকে মারবে, আমাকে আমাকে মাত করতে পারবে? কখনো এটা পারবে না তোমরা।